বিএনপির কিছু নেতা সরাসরি খুনি শেখ হাসিনার সাথে দেখা করত এবং দেখা করে সরাসরি তার হাত থেকে টাকা নিত। অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ বেশি হলে আর্মি অফিসাররা সেই টাকা বিএনপির নেতাদের বাসায় পৌঁছে দিত। বিএনপির নেতাদের পরিস্থিতি এই লেভেলে ছিল। কথা হলো তারা কারা? এই কথাটি জানলাম কোথা থেকে? ডিফেন্সেরই একজন নারী কর্মকর্তা সম্প্রতি এই কথাটি ফাঁস করেছেন ডক্টর কনক সারোয়ারের শোতে। এখন বিএনপিকে পরিষ্কার করতে হবে তারা কি সেই সকল লোকদেরকে রাখবে কিনা দলে। তার আগে পরিষ্কার করতে হবে তারা কারা। এরপরে গিয়ে প্রশ্ন থাকে, সেই বেঈমান নেতাদের কথা বিএনপি কি পাবলিকলি জানাবে নাকি জানাবে না? ফ্যাক্ট হলো বিএনপি নিজেই জানার আগে পাবলিক জেনে গেছে তারা কারা। এমনিতেই আমরা জানি বিএনপি শেখ হাসিনার সাথে আঁতাত করেছে। এই আঁতাতের এক নম্বর বিনিময় ছিল কারোর সম্পদ রক্ষা হবে আর শেখ হাসিনা জেলে থাকবে, খালেদা জিয়া জেলে মারা যাবে। দ্বিতীয়ত বিনিময় ছিল বিএনপির নির্বাহী কমিটিগুলোতে শেখ হাসিনার পছন্দের লোকদেরকে নিয়োগ দিতে হবে, বিনিময়ে ওই নেতার ব্যবসা বাণিজ্য সেফ থাকবে। তৃতীয়ত শেখ হাসিনার ডিমান্ড ছিল আন্দোলন করতে দেয়া হবে, তবে সেটা 3 দিনের বিষয় নয়। আর বিএনপির চাওয়া ছিল গুটি কয়েক নেতার পরিবারের উপরে কোনো হামলা করা যাবে না। 4 নম্বর শেখ হাসিনার দাবি ছিল কোনোভাবেই শেখ হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না। আর বিএনপির এর বিনিময়ে পেত তারা বিদেশ ভ্রমণ, নিরাপদ চিকিৎসা এবং গ্রেপ্তার না হওয়ার নিশ্চয়তা। এভাবেই খুনি হাসিনা তথা ফ্যাসিবাদের সাথে বিএনপির লোকেরা আঁতাত করেছে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ভয়ঙ্কর অত্যাচার নেমে এসেছিল জিয়া পরিবারের উপরে। আপনি বুঝেন একজনকে মেরেই ফেলেছে, আরাফাত রহমান কোকোকে মেরেই ফেলেছে তারা। এখন তো একটা সমস্যা দাঁড়িয়েছে এমনভাবে যে আপনি জিয়া পরিবারের প্রতি যদি খুব দরদ দেখান, যেসব বিএনপির নেতারা জিয়া পরিবারের প্রতি ভালোবাসাটা বেশি, শাহের আলমরা এদেরকে জামায়াতপন্থী বা গুপ্ত জামাত, সুপ্ত জামায়াত বলে অপপ্রচার করে এদেরকে দূরে সরিয়ে দেয়। বিএনপির পূর্ণ নিয়ন্ত্রণ শাহেদ আলম, মির্জা ফখরুলরা নিতে চায়। একটা সিন্ডিকেট আছে, ভারতপন্থী সিন্ডিকেট। এরা দেখবেন কোনোদিন এই যে তারেক রহমানকে নিয়ে প্রথম আলো 884টা নিউজ করছে বিএনপি বিরোধী, একটারও প্রতিবাদ করে নাই মির্জা ফখরুল। মির্জা ফখরুলের নামে জীবন ধ্বংসকারী কোনো মামলা হয়েছে বলে আপনারা মনে করেন না? আচ্ছা, এই কথাগুলোর আগে আপনাদেরকে শুনাই ওই ক্যাপ্টেন আসলে কি বলছে, আসুন সেটা শুনি। মিডিয়া কমিশনে বলিনি, বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম। এবং উনি যেহেতু এসএসএফ এ ছিলেন এবং দীর্ঘদিন শেখ হাসিনার অনেক কাছাকাছি ছিলেন, তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি। যেমন বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি, তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে, তাদের ভালোই সব সখ্যতা ছিল। এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো, ওকে সামাল দিতে বলো, ও কেন করছে না। এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে। এবং এই মানে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত? বলছে না, জিয়া পরিবারের কেউ না, জিয়া পরিবারের কেউ না। কিন্তু বিএনপির আপার এশেলনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন, হাসিনার পেরোলে ছিলেন। বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল, ওনার দেখবেন শাহনাজ কিন্তু পরিষ্কারভাবে বলেছে শুধু টাকা নিয়েছে তা না, সরাসরি হাসিনার পেরোলে ছিল। হাসিনা কিছু লোককে এভাবে টাকা দিয়ে পালতো।
এবং কাকে দিয়ে কোন সমস্যার সমাধান করতে হবে তা অ্যাসাইন করে রাখতো, তাকে সেভাবে কাজ দিয়ে দিত। টাকা নেয়ার সময় হলে এভাবে বলে দিত এবং হাসিনা সামরিক লোকদের সাথে আলাপ করত এখন বর্তমানে আমাদের সমস্যাগুলো কি কি, কোন সমস্যা কাকে দিয়ে সমাধান করা যায়। যেমন ধরেন শিবিরের 2 জনকে মেরে ফেলছে, এখন শেখ হাসিনা এটাকে জঙ্গি বলে প্রচারণা চালাচ্ছে। এখন মির্জা ফখরুলকে দিয়ে একটা বক্তব্য দেওয়া দরকার। ফখরুল বললেন বক্তব্যটা এখনই দিলে আমি ধরা খেয়ে যাব, 5-7 দিন পরে আমি বক্তব্যটা দিই, তখন 1 সপ্তাহ পরে ফখরুল একটা বক্তব্য দিব। বাংলাদেশে জঙ্গির উত্থান কোনোভাবে মেনে নেওয়া হবে না। তবে নিরপরাধ মানুষকে হত্যা করা আমরা সমর্থন করি না। মানে 2 দিকে বলে দিল যে মারা গেছে, যাকে শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সে জঙ্গিও হতে পারে। যাচাই বাছাই করে মারলে ঠিক আছে, নিরপরাধ মানুষকে মারাটা ঠিক না। এভাবেই মির্জা ফখরুলরা শেখ হাসিনার সাথে আঁতাত করে চলত। মির্জা আব্বাস যখন দেখতো শেখ হাসিনা কয়েকশো কোটি টাকা লুটপাট করেছে, এটা রিপোর্টে চলে এসেছে, তখন দরকার হতো মির্জা আব্বাসকে। হ্যাঁ, যখন সংসদীয় দুর্নীতি হতো তখন দরকার হতো রুমিন ফারহানাকে। এভাবেই তারা যার যার কাজে তাকে তাকে ব্যবহার করত, কারণ কে কোন পদে বসবে এটা ফখরুলের দিয়ে অ্যাসাইন করাতো মির্জা ফখরুল। এই কারণে বিএনপি এখন যারা চালায় তাদের মধ্যে তারা সব হলো ডিজিএফআইয়ের অ্যাসাইন করালো, আর মির্জা ফখরুল তো ভারতের অ্যাসাইন করালো। এই বাইনচোদদের আমরা কোনো দিন কখনো কোশ্চিনকালেও বিশ্বাস করি না। ওরা যদি ক্ষমতায়ও আসে, আবারও যদি এদেশের মানুষকে মারে, আবারও যদি জঙ্গি তৎপরতা সাজায় প্রথম আলোর আয়োজনে, আবারও যদি ভারতের নির্দেশে এদেশের মানুষের উপর অত্যাচার করে, তারপরও আমি ভয়ে মির্জা ফখরুলকে মেনে নেব না এদেশের নেতা হিসাবে, কোশ্চিনকালেও না, কোনো দিনও না। যারা একে মেনে নেয় তারা তো এক লেভেলের নপুংসক, তাই না? আমাদের দুর্বল হইলেও আমাদের সৎ লোক দরকার। মির্জা ফখরুল তো দুর্বল, চরিত্রহীন, আবার দুর্নীতিবাজ, নীতিহীন। একটা গুণ আছে তার, শুধুমাত্র নরম সুরে বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারে। এই গুণ ছাড়া এই ইতর বাটপাল নমশূদ্র, চরিত্রহীনদের পিতা, চরিত্রহীনদের জন্মদাতা, চরিত্রহীনদের জামাই, চরিত্রহীনদের শ্বশুর, আর কোনো গুণ তার নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।